ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেসক্রিপটিভ ডব্লিউবিসিএস। তো আমরা ডব্লিউবিসিএস 2024-এর যে প্রিলিমস এক্সাম কন্ডাক্ট হবে 7 সেপ্টেম্বর, তার জন্য প্রিপারেশান স্টার্ট করেছে। আর আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে মডার্ন হিস্ট্রি, রাউলেট অ্যাক্ট অর্থাৎ রাউলেট আইন, সত্যাগ্রহ অ্যান্ড জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, তার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বা গণহত্যা। তো প্রথম কী হয়েছে, 1919 খ্রিস্টাব্দে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল দুটো আইন এনেছিল। তার মধ্যে একটা পাস হয়নি, একটা বাতিল হয়ে গেছিলো। আর সেকেন্ড যে আইনটা, যেটা ফেমাসলি নোন অ্যাজ রাউলেট অ্যাক্ট, কিন্তু রাউলেট অ্যাক্ট যেটা আমরা জানি, রাউলেট আইন, যেটার অফিসিয়াল বা আসল যে নামটা ছিল সেই নামটা হচ্ছে অ্যানার্কিয়াল অ্যান্ড রিভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট, অর্থাৎ বাংলায় যদি বলি নৈরাজ্যমূলক এবং বিপ্লবী অপরাধ আইন। তো এটা হচ্ছে রাউলেট অ্যাক্ট বা অ্যানার্কিয়াল অ্যান্ড রিভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট, রাউলেট আইন বা নৈরাজ্যমূলক এবং বিপ্লবী অপরাধ আইন। এটার যদি আমরা নামটা দেখি, অফিসিয়াল নামটা, এর থেকে আমরা বুঝতে পারছি এই একটার উদ্দেশ্য ছিল যে যে সমস্ত বিপ্লবী অপরাধ আছে, অর্থাৎ যে সমস্ত বিপ্লবী কার্যকলাপ সেই সময় চলছিল সেগুলোকে কোনোভাবে দমন করা। এবার আসলে মনে করা হয় এটা আসলে 1915 খ্রিস্টাব্দে একটা আইন এনেছিল ব্রিটিশ সরকার যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। সেটা হচ্ছে ডিফেন্স অফ ইন্ডিয়া রেগুলেশনস অ্যাক্ট। অর্থাৎ বলতে পারি ভারতের দমনমূলক, এটা এরকম দমনমূলক প্রতিরক্ষা আইন। তো এই 1915 সালের প্রথম বিশ্বযুদ্ধের সময় এই আইনটা আনার যে উদ্দেশ্য ছিল যে সেই সময় ব্রিটিশারদের বিরুদ্ধে যে সমস্ত বিপ্লবী কার্যকলাপ চলছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় সেগুলোকে দমন করতে। পার্টিকুলারলি যদি বলি 1915 সালের এই আইনটা আনা হয়েছিল কিন্তু যে গাধার পার্টি ছিল, গাধার পার্টির জন্যই এই আইনটাকে আনা হয়েছিল। কেন? গাধার পার্টি একটা হচ্ছে বিপ্লবী সংগঠন ছিল, রিভলিউশনারি অর্গানাইজেশন। গাধার পার্টি এবং সেই সময় কিছু এরকম বিপ্লবী কার্যকলাপ বা বিপ্লবী অর্গানাইজেশন চলছিল যারা চেয়েছিল যে প্রথম বিশ্বযুদ্ধের যে অস্থিরতা তৈরি হয়েছিল সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ব্রিটিশারদের বিরুদ্ধে একটা আর্মড রেভলিউশন বা মানে সিপাহী বিদ্রোহের মতো কোনো একটা আন্দোলন তৈরি করতে, ব্রিটিশারদেরকে পরাজিত করতে। তো সেই সময় বিপ্লবী কার্যকলাপ যেগুলো প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশারদের বিরুদ্ধে চলছিল, যেমন এর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট গাধার পার্টির কার্যকলাপ, সেগুলোকে দমন করার জন্য 1915 সালে ডিফেন্স অফ ইন্ডিয়া রেগুলেশন অ্যাক্ট আনা হয়েছিল। একটা প্রশ্ন আসে যে ডিফেন্স অফ ইন্ডিয়া রেগুলেশন অ্যাক্ট কিসের জন্য আনা হয়েছিল? মূলত গাধার পার্টির কার্যকলাপকে প্রতিহত করার জন্য। এই সময় আমরা দেখতে পাই এমনকি বাঘা যতীনও সেই সময় অ্যাক্টিভ ছিল 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময়, কারণ তারা মনে করেছিল এই সময় যেটা ব্রিটিশারদের বিরুদ্ধে একটা সময়, যেখানে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশার্সরা অলরেডি যুদ্ধে লিপ্ত, এই সময় কাজে লাগিয়ে যদি আমরা তাদের ব্রিটিশার্সদের বিরুদ্ধে এমন কোনো একটা আর্মড রেভলিউশন অর্থাৎ সিপাহী বিদ্রোহের মতো যদি কোনো বিদ্রোহ তৈরি করতে পারি তাহলে আমরা ব্রিটিশার্সদেরকে ভারত থেকে বিতাড়িত করতে পারবো। তো এটা মূল উদ্দেশ্য ছিল। তো এটারই একটা এক্সটেনশন বলা হয় যে এই রাউলেট অ্যাক্ট, এই ডিফেন্স অফ ইন্ডিয়া রেগুলেশন অ্যাক্ট, এটারই একটা এক্সটেনশন। তাহলে এখান থেকে এটা বুঝতে পারছি যে এটার উদ্দেশ্য সেই একই ছিল, যে যাই সমস্ত বিপ্লবী কার্যকলাপ বা চরমপন্থী কার্যকলাপ ব্রিটিশারদের বিরুদ্ধে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও সেগুলোকে কোনোভাবে কন্ট্রোল করা। এবার কথা হচ্ছে এই অ্যাক্টটার নাম রাউলেট অ্যাক্ট কেন হয়? কারণ এই রাউলেট অ্যাক্ট হওয়ার আগে যে কমিটিটা এর সাজেশন দিয়েছিল বা রেকমেন্ডেশন করেছিল, সেই কমিটিটার নাম ছিল হচ্ছে রাষ্ট্রদ্রোহ কমিটি, অর্থাৎ সেডিশন কমিটি। পরীক্ষায় জিজ্ঞেস করে সেডিশন কমিটি কোন কমিটিকে বলে? রাষ্ট্রদ্রোহ কমিটি। আর এটাকে রাউলেট কমিটিও বলা হয়, কারণ এই যে চেয়ারম্যান বা হেড ছিল স্যার, এটা ছিল সিডনি হেড or chairman
অফ দ্য কমিটি। তাহলে এই জন্য এটাকে আমরা যেটা অ্যানার্কিয়াল অ্যান্ড রিভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট, নৈরাজ্যমূলক এবং বিপ্লবী অপরাধ আইন, সেটার পপুলার নাম হচ্ছে রাউলেট অ্যাক্ট। কেন রাউলেট অ্যাক্ট? কারণ যে কমিটি, সেডিশন কমিটি যেটা তৈরি করা হয়েছিল, তারা এই কমিটির যে হেড বা চেয়ারম্যান ছিল সিডনি রাউলেট, আর তার নাম অনুসারে এটার হচ্ছে রাউলেট কমিটি এবং রাউলেট অ্যাক্ট। এই সিডনি রাউলেটই সেই সময় যে সমস্ত রাষ্ট্রদ্রোহিতা কাজকর্ম হচ্ছিল ব্রিটিশারদের বিরুদ্ধে, যে সমস্ত বিপ্লবী কার্যকলাপ বা চরমপন্থী যে সমস্ত সেই সময় আন্দোলনকারী ছিল, তাদেরকে কীভাবে প্রতিহত করা যাবে তার জন্য যে সাজেশন দেয়, সেটাই পরবর্তীকালে রাউলেট অ্যাক্টের মাধ্যমে আনা হয়। এবার হচ্ছে রাউলেট অ্যাক্ট, যেটা সেই সময় ভীষণভাবে সমালোচিত হয়েছিল এবং নাম থেকেই বুঝতে পারছি এটা মূল উদ্দেশ্য ছিল হচ্ছে সেই সময় ভারতীয় আন্দোলনকারীদের দমন করা। সেটা কেন এত সমালোচিত হয়েছিল, এর বৈশিষ্ট্যগুলো কী কী ছিল? প্রথম এবং সবথেকে ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য ছিল, যার জন্য এটা সবথেকে বেশি ক্রিটিসাইজড হয়েছিল, যে এটা যে সমস্ত সেই সময় রাজনৈতিক আন্দোলনকারী ছিল, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিল, তাদেরকে 2 বছর পর্যন্ত আটকে রাখার একটা আইন ছিল, আটকে রাখতে সক্ষম করেছিল। আর প্রথম এবং সবথেকে পরে বিনা বিচারে, অর্থাৎ সেই সময় যে সমস্ত তথাকথিত রাজনৈতিক আন্দোলনকারী ছিল বা কোনো রাজনৈতিক আন্দোলনকারী, তাদেরকে বিনা বিচারে 2 বছর পর্যন্ত আটকে রাখতে সক্ষম করেছিল। তাহলে এটা ব্রিটিশ গভর্নমেন্টকে পাওয়ার দিয়েছিল, যে সমস্ত পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট রয়েছে তাদেরকে কোনো বিনা বিচারে উইদাউট ট্রায়াল 2 বছর পর্যন্ত তাদেরকে ইমপ্রিজন করতে পারে বা ডিপোর্ট করতে পারে। তাহলে প্রথম যে জিনিসটা ছিল, এটা কি রেকমেন্ডেশন ছিল, যে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট should be deported or imprisoned without trial for 2 years। তো এখানে 2 ইয়ার্সটা ইম্পর্টেন্ট। যদি আমাদের পরীক্ষায় কোশ্চেন একটু ডিফিকাল্ট লেভেল আনতে চায়, তাহলে এই স্টেটমেন্টটা দিয়ে দেয় আর ইয়ার্সটা বদলে দেয়, তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। তাই 2 ইয়ার্সটা মনে রাখতে হবে। সবথেকে ইম্পর্টেন্ট ছিল, যদি তাদের কাছে এমন কোনো খবরের কাগজ থাকে বা এমন কোনো পত্রিকা থাকে যেখানে চরমপন্থী ভাবনাধারা আছে, সেটাও একটা কারণ হয়ে যাবে তাদেরকে অ্যারেস্ট বা ডিপোর্ট করার। 2 নাম্বার কারণ কী ছিল? 2 নাম্বার, এটা একটা বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য এটা ছিল যে তাদেরকে যে ইমপ্রিজেন্ট করা হয়েছে, আটকে রাখা হয়েছে বিনা বিচারে, তার বিরুদ্ধে কোনো আপিলের অনুমতি ছিল না। তাহলে এটাকে যদি আমি একটু বাংলায় লিখে দিই, তাহলে এটা হবে যে বিনা বিচারে 2 বছর পর্যন্ত আটকে রাখতে পারবে। 2 নাম্বার হচ্ছে, তাদের কাছে কোনো আপিল করার সুযোগ ছিল না। তাদেরকে যে আটকে রাখবে বিনা বিচারে, তার এগেনস্টে কোনো আপিল করার সুযোগ ছিল না। 3 নাম্বার যার একটা জিনিস ছিল এখানে, যে কোনো জুরি ছাড়াই যে সমস্ত মামলাগুলো, রাষ্ট্রদ্রোহ মামলাগুলো, বা যাদেরকে এই রাউলেট অ্যাক্টের অধীনে আটকে রাখা হচ্ছে, তারা কোনো জুরি ছাড়াই ক্যামেরা ট্রায়ালের অনুমোদন দেওয়া হয়েছিল। তার মানে কি হচ্ছে, কোনো জুরি নেই, ক্যামেরা ট্রায়াল, তার মানে এখানে যে বিচার ব্যবস্থা স্বচ্ছতাটা, যে ট্রান্সপারেন্সি আছে, ওটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। কী কারণে তাদেরকে আটকানো হয়েছে, কিভাবে বিচার হচ্ছে, বিচার সঠিক হচ্ছে কি হচ্ছে না, সেটারও জানার কোনো একটা ট্রান্সপারেন্ট পদ্ধতি ছিল না। তাই এটা বিচার ব্যবস্থা স্বচ্ছতাটাকেই পুরো নষ্ট করে দিচ্ছিল। তো জুরি ছাড়া বিনা বিচারে আটকে রাখার কথা বলেছিল। তার মানে দিস অ্যাক্ট অ্যালাউড political activist to be tried without juries। ঠিক আছে, আর এখানে আমার অ্যাপিলেশন ছিল না, দেয়ার ওয়াজ কোর্ট অফ
অ্যাপিল। সাধারণত এখানে বলা হয়েছিল যে একটা স্পেশাল সেল তৈরি হবে, যেখানে হাইকোর্টে 3 জন বিচারপতি থাকবে, তারাই এই সমস্ত যে সমস্ত সাসপেক্টগুলো থাকবে রাষ্ট্রদ্রোহিতা তাদের কেসগুলো দেখবে, কিন্তু দেয়ার ওয়াজ আ নো কোর্ট অফ অ্যাপিল। 4 নম্বর ছিল যে সমস্ত চরমপন্থী প্রকাশনা বই বা বইগুলো ছিল তাদের বিরুদ্ধে কঠোর সেন্সরশিপ বা বিধিনিষেধ আনা হয়েছিল। আর 5 নাম্বার যেটা খুব ইম্পর্টেন্ট, যে সাধারণ মানুষের যে একটা মৌলিক অধিকার রয়েছে, নাগরিক স্বাধীনতা রয়েছে, সেটাও এখানে পুরোপুরি স্থগিত হয়ে গেছিলো। তাহলে আচ্ছা, অর্থাৎ যেটা আমরা জানি যে দ্য ল অফ হিবিয়াস কর্পাস দ্য বেসিস অফ সিভিল লিবার্টি, যেটা আমরা আর্টিকেল 32তেও দেখি আমাদের পরেটিতে, যে যেটা রিট রয়েছে, রিটের মধ্যে একটা হচ্ছে হিবিয়াস কর্পাস, সেটা সাধারণত যে সিভিল লিবার্টি রয়েছে আমাদের সেটাকে বজায় রাখার জন্য ইউজ করা হয়ে থাকে। তাহলে সেখানে হিবিয়াস কর্পাস যেটা ছিল সেটা সাসপেন্ড হয়ে গেছিলো। এটা হচ্ছে দ্য বেসিস অফ সিভিল লিবার্টি, অর্থাৎ নাগরিক স্বাধীনতা। নাগরিক স্বাধীনতা যেটার ভিত্তি সেটাকে পুরোপুরি সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। তাহলে এগুলো হচ্ছে রাউলেট অ্যাক্টের বৈশিষ্ট্য। তাহলে এর থেকে আমরা বুঝতেই পারছি যে রাউলেট অ্যাক্টটা মূলত এবং সম্পূর্ণভাবে যেটার উদ্দেশ্য ছিল, সেই সময় যারা বিপ্লবী ছিল, যারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সরাসরি তাদেরকে চ্যালেঞ্জ করছিল, তাদেরকে কোনো না কোনোভাবে নিপীড়ন করা বা কোনো না কোনোভাবে তাদেরকে দমন করা, এবং যেখানে মানুষের সাধারণ ব্যক্তি স্বাধীনতা যেটা হচ্ছে বেসিক একটা রাইট, সেটাও কিন্তু কোনোভাবে খর্ব হয়েছিল। তাই এটা ভারতীয় বিভিন্ন সমাজে সমস্ত শ্রেণী দ্বারা ভীষণভাবে সমালোচিত হয়েছিল। এবং এর জন্য প্রথম যখন এই অ্যাক্টটা পাস করা হয়, ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে যে সমস্ত ভারতীয় সদস্যগণ সেখানে ছিলেন, নমিনেটেড সদস্যগণ যারা ইলেক্টেড ভারতীয় নাগরিক, যারা ইলেক্টেড বা অর্থাৎ জয়ী হয়ে যারা ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে গেছিলো, তারাও কিন্তু এর বিরুদ্ধেই ভোট করেছিল। কিন্তু তারা যেহেতু সংখ্যা লঘু ছিল, তাই অ্যাটলিস্ট তারা কিছুই করতে পারেন এবং বিলটা পাস হয়ে গেছিলো। তাই যারা সেই সময় ইলেক্টেড ইন্ডিয়ানস মেম্বার ছিল ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, তারা এই সমস্ত ভারতীয় ছিলেন ইলেক্টেড ইন্ডিয়ান মেম্বার্স ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে, তারা কিন্তু এর প্রতিবাদে রিজাইন করেছিলেন। তারা প্রথমে এর বিরুদ্ধেই ভোট করেছিলেন, কিন্তু যেহেতু তাদের সংখ্যা অনেক কম ছিল তাই কোনো কাজ হয়নি। তো এর মধ্যে 3 জন ছিলেন, মদন মোহন মালভিয়া, জিন্না ছিলেন, মোহাম্মদ আলী জিন্না, আর ছিল মজরুল হক। 3 জন কিন্তু রিজাইন করেন প্রতিবাদে। বুঝতে পারলাম রাউলেট একটা বৈশিষ্ট্য দেখে এটা কেমন একটা দমনমূলক আইন ছিল। এর বিরুদ্ধে ভারতীয়দের সেই সময় যে মনোভাবটা বা কি ভারতীয়দের রিয়াকশান কী ছিল, প্রথম কথা এটা ভীষণভাবে সমালোচিত হয়েছিল। কারণ কি বললাম, কারণ এটা দমনমূলক একটা নীতি। দ্বিতীয়, যেটা সবথেকে ইম্পর্টেন্ট, এটা না তাদের মধ্যে একটা বিশ্বাসঘাতকতার ভারতীয়দের একটা ফিলিংস তৈরি করেছিল। অর্থাৎ ভারতীয়রা না বিশ্বাসঘাতকতা মানে ফিল করছিল। কেন? এটা আসলে প্রতিশ্রুতির বিশ্বাসঘাতকতা ছিল। ভারতীয়দের থেকে বেশি ফিল করেছিল মহাত্মা গান্ধী। মানে কি? কারণ আমরা দেখছি এই ঘটনাটার আগে যেটা প্রেক্ষাপটটা ছিল, যে প্রথম বিশ্বযুদ্ধ চলছে, ব্রিটিশ রাষ্ট্র অলরেডি ইউরোপে যুদ্ধ করছে, আর সেই সময় যদি এই দুর্বলতার সুযোগ নিয়ে ভারতীয়রা বড় মাপের আন্দোলন বা বিদ্রোহ করতো, তাহলে কোনো না কোনো অংশে বা কোনো না কোনোভাবে ভারতীয়দের দিকেই জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু সেই সময় গান্ধীজি, যিনি সবসময় নন ভায়োলেন্সের কথা বলেছেন, অহিংসার কথা বলেছেন, এবং গান্ধীজি ছাড়াও তৎকালীন যে সমস্ত কংগ্রেস লিডার ছিল, এমনকি বাল গঙ্গাধর তিলক, যিনি আসলে একজন চরমপন্থী মনোভাবের ব্যক্তি ছিলেন, তিনিও কিন্তু সেই সময় প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশার্সদের সাহায্য করেছিলেন। মানে ব্রিটিশার্সদের বিরুদ্ধে কোনো বড় মাপের আন্দোলন তৈরি করেনি ভারতে যেখানে তাদের কোনো অসুবিধা হয়। কারণ তারা মনে করেছিলেন যে ব্রিটিশার্সদেরকে যদি আমরা সাহায্য করি, তাহলে প্রথম বিশ্বযুদ্ধ যদি শেষ হয়ে যায়, তারপরে অবশ্যই একটা কৃতজ্ঞতা হিসেবে ব্রিটিশার
ব্রিটিশার্সরা আমাদেরকে যেটা স্বরাজ বা সেলফ গভর্নমেন্টের কথা হচ্ছিলো সেটা হয়তো ফিরিয়ে দেবে বা এমন কোনো নিয়ম আনবে যেটা ভারতীয়দের স্বরাজ বা সেলফ গভর্নমেন্টের জন্য হবে। কিন্তু এর পরিবর্তে কি হলো, যখনই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল 1919 খ্রিস্টাব্দে, আমরা দেখলাম প্রথম রাউলেট অ্যাক্ট নিয়ে চলে এলো, যেটা মন্টেগু যে চ্যামসফোর্ড আইনটা ছিল, আইন 19 1999 দুটোই নিয়ে চলে আসা হয়। এবার এই মন্টেগু চেমসফোর্ড আইনেও আমরা দেখেছিলাম যে সেখানে কোনোভাবে স্বরাজ বা সেলফ গভর্নমেন্টের কথা বলেনি, বরঞ্চ এই আইনের ডায়েরকে ইন্ট্রোডিউস করা হয় প্রথমবারের জন্য। তাহলে এখানে একটা বিশ্বাসঘাতকতা হলো, যেখানে ভারতীয়রা দেখছে যে আমরা ব্রিটিশার্সদের খারাপ সময় তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন বা প্রতিবাদ না করে পরোক্ষভাবে এবং সরাসরিভাবে ব্রিটিশার্সদের সাপোর্ট করেছি প্রথম বিশ্বযুদ্ধে, কারণ আমাদের একটা আশা ছিল কৃতজ্ঞতাবশত ভারতীয়রা সেলফ গভর্নমেন্ট বা স্বরাজ পাবে বা ব্রিটিশার্সরা এমন কোনো নিয়ম নিয়ে আসবে যেখানে ভারতীয়দের নিজেদের শাসন করার অধিকার পাবে। কিন্তু তার পরিবর্তে ব্রিটিশার্সরা রাউলেট অ্যাক্ট নিয়ে এলো, দমনমূলক নীতি, মন্টেগু চ্যামসফোর্ড আইন নিয়ে চলে এলো যেখানে স্বাধীনতা বা সেলফ গভর্নমেন্টের কোনো কথাই নেই, ডায়েরকে ইন্ট্রোডিউস করে দিল। তাই দুটোই কিন্তু ভারতীয়দের মনে একটা আক্রোশ তৈরি করেছিল ব্রিটিশার্সদের বিরুদ্ধে, আর এটা ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছিল যে ব্রিটিশার্সরা আসলে কী চায়। তো এটা এমনকি সেই সময় যারা কংগ্রেস ছিল নরমপন্থী মনোভাব, এমনকি গান্ধী, তাদের কাছেও ব্রিটিশার্সদের যে এক্স্যাক্ট আইডেন্টিটি, তাদের যে মনোভাব, সেটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছিলো। যে ঔপনিবেশিক যে মনোভাবটা ছিল, যে শুধুমাত্র ভারতের দিয়ে শোষণ করা, শাসন করা, এটা পরিষ্কার হয়ে গেছিলো। তাই এই যে রাউলেট অ্যাক্ট অ্যান্ড মন্টেগু চ্যামসফোর্ড অ্যাক্ট দুটোই ভারতীয়দের মনে একটা আক্রোশ, বিশ্বাসঘাতকতা তৈরি করেছিল, এবং ভারতীয়দের সমস্ত সেকশানে আমরা দেখতে পাই সবথেকে বেশি পরিমাণে এটাকে এফেক্ট করেছিল গান্ধীজি। বিকজ গান্ধীজি সেই সময় গান্ধীজি একজন সরাসরি চেয়েছিলেন যাতে ব্রিটিশার্সদেরকে সাপোর্ট করা হয় প্রথম বিশ্বযুদ্ধের সময়। আর এখান থেকে আমরা দুটো জিনিস মনে রাখার চেষ্টা করব, যে 1919 রাউলেট অ্যাক্ট আসে, মন্টেগু চ্যামসফোর্ড অ্যাক্ট আসে। যদি পরীক্ষায় আমাদের প্রশ্ন জিজ্ঞেস করে যে যখন রাউলেট অ্যাক্ট বা সত্যাগ্রহ বা জালিয়ানওয়ালাবাগের ম্যাসকের হয়, তখন আমাদের ভাইসরয় কে ছিল? ভাইসরয় ছিল চেমসফোর্ড, আর আমাদের সেক্রেটারি অফ স্টেট ছিল মন্টেগু। তাহলে এখান থেকে যদি পরীক্ষায় আমি ভুলে যাই, যদি আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করে ফেলে যে রাউলেট অ্যাক্ট বা জালিয়ানওয়ালাবাগ ম্যাসকারের সময় ভারতের ভাইসরয় কে ছিল, তখন কিন্তু আমি এইভাবে কানেক্ট করতে পারবো যে 1919 খ্রিস্টাব্দে রাউলেট অ্যাক্ট হয়েছে, 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চ্যামসফোর্ড রিফর্ম এসে, এটা খুবই ইম্পর্টেন্ট, পরবর্তীকালে আমরা ডিটেলসে পড়বো। তাই সেই সময় আমরা জানি চেমসফোর্ড ছিল ভাইসরয়, মন্টেগু ছিল সেক্রেটারি অফ স্টেট, তাহলে জালিয়ানওয়ালাবাগের সময় ভাইসরয় সেম ছিল, চেমসফোর্ড ছিল। তো এটা আমরা দেখলাম যে ভারতীয়দের মনে একটা অসন্তোষ, আক্রোশ, বিশ্বাসঘাতকতা তৈরি করেছিল পার্টিকুলারলি গান্ধীজি মনে। তাই গান্ধীজি ঠিক করলো যে সত্যাগ্রহ শুরু হবে, আর যেটার নাম তিনি রাউলেট সত্যাগ্রহ দেন। ঠিক আছে, এবার কথা হচ্ছে গান্ধীজি অলরেডি এর আগে 3টে সত্যাগ্রহ করে নিয়েছিল। একটা হচ্ছে চম্পারণ, একটা হচ্ছে আমেদাবাদ, একটা হচ্ছে খেদা। কিন্তু সেগুলো কোনো বড় মাপের সত্যাগ্রহ ছিল না, খুব লিমিটেড, যে জায়গায় হয়েছিল সেখানেই সীমাবদ্ধ ছিল। কিন্তু রাউলেট সত্যাগ্রহ প্রথমবারের মধ্যে আমরা বলতে পারি এটা গান্ধীজির একটা মাস স্ট্রাগল ছিল, অর্থাৎ প্রথমবার তিনি চেষ্টা করেছিলেন যে একটা জন আন্দোলন বড় মাপের তৈরি করতে। তাহলে যদি আমাকে জিজ্ঞেস করে যে গান্ধীজির প্রথম বড় মাপের মাস স্ট্রাগল বা গণ আন্দোলন বা জন আন্দোলন কোনটা ছিল, তখন এটা কিন্তু হয়ে যাবে, এটা হচ্ছে রাউলেট সত্যাগ্রহ। তো রাউলেট সত্যাগ্রহে গান্ধীজি কী করেছিল? গান্ধীজি যে 30 মার্চ ঠিক করা হয়েছিল যে সবথেকে বড় মাপের যেটা সংগঠন করা হবে, সত্যাগ্রহের। আর তার জন্য গান্ধীজি কি তৈরি করেছিলেন? গান্ধীজি সত্যাগ্রহ সভা তৈরি করেছেন। এই সত্যাগ্রহ সভা প্রথমে বোম্বে হয়, তারপরে সারা ভারতে ছড়িয়ে পড়ে। তো সত্যাগ্রহ সভার কারা অংশগ্রহণ করেছিল, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ দেখুন, গান্ধীজি এটা গান্ধীজির প্রথম মাস স্ট্রাগল। এর আগে চম্পারণ, খেদার, আমেদাবাদ, এটা লোকাল লেভেলের মুভমেন্ট ছিল গান্ধীজি, যেখানে চম্পারণে শুধুমাত্র কৃষকরা ছিল, আমেদাবাদে শুধুমাত্র সেখানকার যে শ্রমিক সম্প্রদায় জড়িত ছিল, আর খেদাতে কৃষকরা, আর সেইটুখানি জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এটা পুরো অল ইন্ডিয়া বেসিস, কারণ রাউলেট অ্যাক্টের যে প্রভাব সম্পূর্ণ ভারতে ছিল। তো মাস স্ট্রাগলের জন্য গান্ধীজির বেস দরকার।
আন্দোলনকারী দরকার, কিন্তু গান্ধীজির কাছে সেটা ছিল না। এটা প্রথম গান্ধীজি মাস থেকে। তাই গান্ধীজি কী করেছিল, হোম রুল লীগ, এর আগে তিলক আর অ্যানি বেসান্ট তৈরি করেছিল। ইরানের ইরান না, আয়ারল্যান্ডের হোম রুল লীগ মুভমেন্ট থেকে ইন্সপিরেশন হয়, এটা আমরা আলাদা করে পড়বো। হোম রুল লীগের যে সদস্য, কংগ্রেসের যে সমস্ত সদস্য আগে থেকে ছিল, বা যারা প্যান ইসলামিস্ট যারা ছিল মুসলমান, তাদেরকে চেষ্টা করেছিল নিয়ে টেনে বা তাদেরকে নিয়ে সত্যাগ্রহ সভা শুরু করতে, কারণ তার আগে গান্ধীজির তেমন কোনো মাস বেস নেই। এটাই তার প্রথম মাস আন্দোলনের শুরু হয়, এবং সেই সময় আমরা দেখি এটা ভারতীয়দের মনে প্রথমবারের মতো একটা আশা দেয়, তাদের কাছে এটা প্রথমবারের মতো একটা কৌশল দেয় যে কীভাবে তারা একত্রিত হয়ে ব্রিটিশারদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে পারবে গান্ধীজির নেতৃত্বে। এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা, যারা শহরে যে সমস্ত গরিব লোক, মধ্যবিত্ত পরিবার, তারাও কিন্তু অংশগ্রহণ করেছিল। চারদিকে হরতাল, স্ট্রাইক এগুলো আয়োজন করা হয়েছিল, এবং গান্ধীজি ঠিক করেছিল যে 6 এপ্রিল 1919 এই দিনটা কিন্তু সত্যাগ্রহটা লঞ্চ করা হবে, ওয়াজ টু বি লঞ্চড। কিন্তু এর আগেই কি হলো, যে সিচুয়েশান খুব ভয়ঙ্কর বা ভায়োলেন্ট হয়ে গেল। পার্টিকুলারলি এই যে রাউলেট অ্যাক্টের বিরুদ্ধে মানুষদের মনে এত যে আক্রোশ ছিল, আর এমন দমনমূলক নীতি গ্রহণ করা হয়েছিল, তাই তার আগে সারা ভারতবর্ষে জুড়ে কিন্তু খুব একটা হিংসাত্মক পরিবেশ তৈরি হলো, যেখানে দাঙ্গা, রায়েট, ব্রিটিশারদের বিরুদ্ধে আক্রোশ, খুব একটা ভায়োলেন্ট বা হিংসাত্মক পরিবেশ তৈরি হয়েছিল। এবং তার মধ্যে সবথেকে ইম্প্যাক্টেড ছিল হচ্ছে পাঞ্জাবের সিচুয়েশান কিন্তু সব থেকে সেই সময় খারাপ ছিল। এবার পাঞ্জাবে একটা ঘটনা ঘটেছিল যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা জানি জালিয়ানওয়ালাবাগ ম্যাসক্যার নামে পরিচিত। তো পাঞ্জাবে কী হয়েছিল, পাঞ্জাবে 9 এপ্রিল 1919 অমৃতসর বেস দুজন স্থানীয় নেতা ছিল, সাইফুদ্দিন কিচালু আর একজন ছিল সত্যপাল মাল্লিক। তাদের এই দুজন যে আন্দোলনকারী ছিল বা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা নেতা ছিল, তাদেরকে কোনো কারণ ছাড়া অ্যারেস্ট করে নেওয়া হয়। they were arrested and deported, কোনো কারণ ছাড়া, কোনো কিছু ছাড়া ব্রিটিশ অফিসার তাদেরকে অ্যারেস্ট করে। এর ফলে সেই সময় পাঞ্জাবের যে জনগণ ছিল তারা খুব উগ্র হয়ে যায়, এবং 10 এপ্রিল তারা একটা প্রোটেস্ট অর্গানাইজ করে। এটা কিন্তু সাধারণত শান্তিপূর্ণই ছিল, কিন্তু এখানে ব্রিটিশ সেনা শক্তির ব্যবহার করে, বল প্রয়োগ করে। তো এরপর কি হয়ে যায়, এই সিচুয়েশানের পর 10 এপ্রিল যেটা শান্তিপূর্ণ একটা প্রোটেস্ট ছিল, সেটাই যখন ব্রিটিশ সেনারা বল প্রয়োগ করে শক্তি, এটা একটা ভায়োলেন্ট আকার হয়ে যায়, এবং পাঞ্জাবে সেই পরদিন থেকে ভীষণ ভায়োলেন্ট একটা পরিস্থিতি তৈরি হয়। রাইটের অবস্থান সৃষ্টি হয়, পার্টিকুলারলি যে সমস্ত সেই সময় ব্রিটিশার্সরা বা যারা ইউরোপিয়ান ছিল, তাদের বিরুদ্ধে মানুষদের আক্রোশ বৃদ্ধি পেয়ে যায়। তো 5 জন এরকম ইংলিশম্যান, তাদেরকে অ্যাসল্ট করা হয়ে থাকে। তাদেরকে এছাড়াও সেই সময় একজন ইংলিশ মিশনারি ছিলেন, তার নাম ছিল মার্সেলা সিরুড, তাকেও অ্যাসল্ট করা হয়, মারা হয়। তো এই যে একটা ভয়ঙ্কর হিংসাত্মক সিচুয়েশান পাঞ্জাবে তৈরি হয়েছিল, যে যখন 9 এপ্রিল 1919 সাইফুদ্দিন কিচালু, সত্যপাল মাল্লিককে অ্যারেস্ট এবং ডিপোর্ট করা হয়ে থাকে। তারপরে সেই সময় পাঞ্জাবের যে গভর্নর ছিল, এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন জিজ্ঞেস করে, কাকে করা হয়েছিল, সাইফুদ্দিন কিচালু আর সত্যপালকে। আর এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে 6 এপ্রিল 1919 সত্যাগ্রহ ওয়াজ ডিসাইডেড টু বি লঞ্চড। এবার গ্রেপ্তার করার পর পাঞ্জাবে এরকম ভায়োলেন্ট সিচুয়েশান তৈরি হয়। ভায়োলেন্ট পরিস্থিতির পর সেই সময় পাঞ্জাবের যে গভর্নর ছিল, ভালো করে জানতে হবে, গভর্নর যে পাঞ্জাবের যে গভর্নর ছিল স্যার মাইকেল ও ডায়ার, তিনি কি করেছিলেন, তিনি এই নির্দেশ দিয়েছিলেন, ঠিক আছে, তিনি নির্দেশ দেন গ্রেপ্তার করার, কাকে, এই যে সাইফুদ্দিন কিচালুকে আর সত্যপালকে। এটা বুঝতে হবে যে গভর্নর ছিল পাঞ্জাবের, এটা কিন্তু স্যার মাইকেল ও ডায়ার ছিল। এবার যখন পরিস্থিতি খুব ভায়োলেন্ট হয়ে যায়,
তো যখন অ্যারেস্টের পর এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়, রায়েড, ব্রিটিশার্সদেরকে অ্যাসল্ট করা, ইংলিশ ইউরোপিয়ানদের অ্যাসল্ট করা হয়, ইংলিশ উইমেন একজন মিশনারি ছিলেন, তার মার্শাল সিরুট, তাকে অ্যাসল্ট করা হয়। যখন পরিস্থিতি এরকম ভয়ঙ্কর সৃষ্টি হয় পাঞ্জাবে, তখন পাঞ্জাবে ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ার, তাই এই ডায়ার, এই যে মাইকেল ও ডায়ার, উনি গভর্নর ছিলেন, ঠিক আছে, যিনি নির্দেশ দিয়েছিলেন। আর ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ার দুটো আলাদা মানুষ, অনেক সময় কনফিউজ হয়ে যায়। তার কাছে পুরো পরিস্থিতি সামলানোর ডিউটি এসে পড়ে। তো তিনি তখন কী করেছিলেন, তিনি সেখানে একটা মার্শাল ল ইম্পোজ করেছিলেন, যে ল অনুযায়ী 3 জনের বেশি লোকদেরকে গ্যাদার হওয়া বা এক জায়গায় জড়ো হওয়া বারণ ছিল। তো তিনি এটাকে বারণ করে দিয়েছিলেন যে মানে কোনোভাবে প্রতিবাদ করা, প্রোটেস্ট করা, এক জায়গায় জড়ো হওয়া, 3 জনের বেশি লোক এটা করতে পারবে না। কিন্তু এবার ঘটনাটা হলো 13ই এপ্রিল 1999, সেটা হচ্ছে পাঞ্জাবে একটা ফেস্টিভ্যাল হয় বৈশাখী, আমাদের ওই পয়লা বৈশাখ বা ওরকমের মতনই বৈশাখী ফেস্টিভ্যাল। সেই সময় জালিয়ানওয়ালাবাগ যে মাঠ ছিল, প্রিমাইস ছিল, সেখানে অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে কিছু মানুষ, পার্টিকুলারলি সেখানকার লোকাল ছিল বা কিছু ঘুরতে এসেছিলো স্বর্ণ মন্দির দেখার জন্য, তারা কিন্তু জানতোই না যে সেখানে এরকম মার্শাল ল ইম্পোজড আছে। কারণ তার আগে সেইভাবে কোনো সেভাবে কোনো প্রচারই করা হয়নি মার্শাল ল ইম্পোজড আছে এখানে 3 জনের বেশি জড়ো হওয়া, প্রতিবাদ করা, কোনো কিছু বারণ, এরকম কিছু প্রচার করা হয়নি। তো তারা জানতো না, তারা জালিয়ানওয়ালাবাগ গিয়েছিল। এবার তারপরে জেনারেল, এই যে ব্রিগেডিয়ার জেনারেল ও ডায়ার, কোনোভাবে কোনো সতর্ক ছাড়া, মানে 10 মিনিট ধরে সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দেন, এবং এই 10 মিনিটের ফলে হাজারের মানুষ, মানে মোর দ্যান 1000 পিপল ওয়ার কিল্ড, এবং 1 থেকে 1000 এরও আহত হয়। এবার এই যে আছে, এটা হচ্ছে গভর্নমেন্ট যে ডাটা দেয়, আর গভর্নমেন্টের ডাটা যেটা রিয়েলে হয়েছে তার থেকে সবসময় কম হয়। তাই রিয়েল যে ডাটাটা বা কতজন মানুষ সত্যিকারে মারা গেছে, নিহত বা আহত হয়েছে, সেটা কিন্তু সঠিকভাবে আমরা জানি না। কিন্তু এর থেকে আমরা বুঝতে পারছি যে যে এই যে সতর্ক ছাড়া যে গুলি করার যে পারমিশন দিয়েছিল, এবং যে নির্বিচারে গুলি চলে, তাতে কত মানুষের প্রাণ হারায়। আর সবথেকে প্যাথেটিক ছিল যে কিভাবে মানুষের প্রাণ যায়। সেই জালিয়ানওয়ালাবাগের যে মাঠটা ছিল, সেখানে শুধুমাত্র একটাই ঢোকার গেট ছিল আর একটাই বেরোনোর গেট। তো অনেক মানুষ সেই মানে একটা ক্যাওয়াস তৈরি হয় ঢুকতে বেরোতে গিয়ে, অনেকে না বুঝতে পেরে সেখানে কুয়োতে ছিল, সেখানে ঝাঁপ মারে। একটা প্যাথেটিক এবং সবথেকে নির্মম, যদি আমাদের ভারতের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে এরকম কোনো কার্যকলাপ হয়ে থাকে, এটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ ম্যাসেকার বা জালিয়ানওয়ালাবাগের গণহত্যা। তো এটা সারা ভারতীয়দেরকে পুরো অবাক করে দিয়েছিল, কারণ এরকম নির্মম হত্যাকাণ্ড বা গণহত্যা কেউ হতে পারে সেটা কেউ কখনো আগে কল্পনাও করতে পারেনি। যে ব্রিটিশার্সরা নিজেদের ক্ষমতার এরকম ভীষণ বড় মাপের অপব্যবহার করতে পারে বা এরকম নির্দয় হতে পারে, এটা কখনো কল্পনাতেও কার আসে না। তো এই জালিয়ানওয়ালাবাগের গণহত্যা হচ্ছিল 13 এপ্রিল 1919। এটা একটা কোশ্চেন আসে যে সময়টা, তারিখটা আমাদের মনে রাখতে হবে, 13 এপ্রিল 1919। এবার এর ফলে কি হলো, প্রথমে তো রিয়াকশান, মানুষদের রিয়াকশান কি হলো, আমরা বুঝতেই পারছি যে এরকম বড় একটা হত্যাকাণ্ডের ফলে শুধুমাত্র যে ভারতীয়রা না, পুরো সারা পৃথিবী, এমনকি যে সমস্ত ব্রিটিশার্সরা ছিল তারাও অবাক হয়ে গেছিলো যে এরকম বড় মাপের কীরকম নির্দয়ী হতে পারে বা এরকম হত্যাকাণ্ড চালাতে পারে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ রিয়াকশানের মধ্যে দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। উনি তার যে নাইট উপাধি, যেটা ব্রিটিশার্সরা দিয়েছিল, ওটাকে তিনি ত্যাগ করেন। আর একটা হচ্ছে গান্ধীজিকেও ব্রিটিশার্সরা একটা উপাধি দিয়েছিল, সেটা হচ্ছে কেশরী হিন্দ। গান্ধীজি এটাকে ত্যাগ করে। গান্ধীজিকে উপাধি কেশরী হিন্দ ব্রিটিশার্সরা দিয়েছিল, এটা হচ্ছে যখন বুয়ের যুদ্ধ হয়, সময় তিনি টাইটেলটা
পেয়েছিলেন। তো বোয়ের যুদ্ধ আসলে সাউথ আফ্রিকাতে হয়েছিল। সাউথ আফ্রিকাতে ব্রিটিশার্সরা যুদ্ধ করেছিল, যেখানে একটা স্বাধীন রিপাবলিক তৈরি হয়েছিল, বোয়ের রিপাবলিক, তার বিরুদ্ধে ব্রিটিশার্সরা যুদ্ধ করেছিল এবং ব্রিটিশার্সরা জয়ী হয়। তো তখন গান্ধীজি অলরেডি সেই সময় গান্ধীজি সাউথ আফ্রিকাতে ছিল এবং সাউথ আফ্রিকাতে গান্ধীজি নাটাল কংগ্রেস তৈরি করেছিল। তাই নাটাল কংগ্রেস একটা অ্যাম্বুলেন্স ক্রপস তৈরি করে গান্ধীজির নেতৃত্বে, যেখানে যে সমস্ত ব্রিটিশ সেনারা আহত হয়েছিল তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য। তাই গান্ধীজি সহায়তা করেছিল ব্রিটিশার্সদেরকে, সেটা অ্যাকনলেজ করে ব্রিটিশার্সরা গান্ধীজিকে কেসারি হিন্দ উপাধিটা দিয়েছিলেন, সেটা গান্ধীজি এরপরে ত্যাগ করেন। তো এটা হচ্ছে রিয়াকশান। এছাড়াও যদি আমি দেখি রিয়াকশানের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট এপিজে টেইলার দিয়েছিল। তো অনেক সময় আমরা দেখি পরীক্ষাতে এরকম স্টেটমেন্ট তুলে দেয় এবং জিজ্ঞেস করে স্টেটমেন্টটা কে দিয়েছে। তো এপিজে টেইলারের যে স্টেটমেন্টটা ছিল সেটা হয়তো তুলে দিতে পারে আমাদেরকে, যদি কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড একটু ভালো করতে চায় তো একটু জেনে রাখা দরকার। অনেক সময় আমরা যদি স্টেটমেন্টটা মাথাতেও থাকে আমরা না মুখস্থ করেও অ্যান্সার করতে পারি। তিনি বলেছিলেন, জালিয়ানওয়ালাবাগ ম্যাসকেয়ার ওয়াজ দ্য ডিসিসিভ মুভমেন্ট when Indians were alienated from ব্রিটিশ রুল। তাহলে এটা হচ্ছে এপিজে টেইলার, মানে তিনি বলেছেন জালিয়ানওয়ালাবাগ যে ম্যাসেকার বা হত্যাকাণ্ড ছিল এটা একটা খুব ডিসিসিভ মুভমেন্ট ছিল ভারতীয় ইতিহাসের জন্য, কারণ প্রথমবার ভারতীয়রা ব্রিটিশার্সদের থেকে সরে এসেছিল। কারণ এর আগেও আমরা দেখেছি যারা কংগ্রেসের অনেক সমস্ত নেতারা, এমনকি গান্ধীজি, এদেরও একটা মনোভাব ছিল ব্রিটিশার্সদের সাথে কথোপকথন মাধ্যমে, এক সংবাদের মাধ্যমে আমরা ব্রিটিশার্সদের সাথে কথা বলে হয়তো স্বরাজ বা সেলফ গভর্নমেন্ট বা ভারতীয়দের স্বাধীনতা অর্জন করতে পারি। কিন্তু এই ঘটনাটা প্রথমবার ভারতীয়দের মনে, সেটা সমাজে যে কোনো সম্প্রদায় হোক না কেন, যে মানে নিচুতলার থেকে উঁচুতলার মানুষ, গান্ধীজি সবাইকে একটা মেসেজ দেয় যে ব্রিটিশার্সদের যে নির্মম মনোভাব, তাদের যে ঔপনিবেশিক মনোভাব, তারা শুধুমাত্র ভারতকে শাসন এবং শোষণ করতে এসছে সেটা পরিষ্কার করে দেয় এবং ভারতীয়রা অ্যালিনেটেড হয়ে যায়। এরপর ব্রিটিশার্সদের থেকে যে কোনো মাপে কোনো আশা ছিল না এবং সরাসরি যে প্রোটেস্ট বা আন্দোলনের মাধ্যমেই আমরা নিজেদের স্বাধীনতা বা নিজেদের যে অধিকার সেগুলো পাবো সেটা ভারতীয়রা পরিষ্কারভাবে বুঝে গেছিলো। তাই এই স্টেটমেন্টটা জানা দরকার। এবার হচ্ছে এর ফলে হলো কি, এর ফলে ব্রিটিশার্সরা একটা কমিটি তৈরি করলো। অবশ্যই এরকম বড় মাপের নির্মম কাণ্ডের পর যখন সবাই সমালোচনা করছে, ক্রিটিসাইজড হচ্ছে, তখন ব্রিটিশার্সরা একটা কমিটি তৈরি করলো যার নাম দিল হচ্ছে হান্টার কমিটি। তাহলে হান্টার কমিটি কেন তৈরি করা হয়েছিল? হান্টার কমিটি তৈরি করা হয়েছিল যে জালিয়ানওয়ালাবাগে যে ম্যাসকার বা হয়েছিল এখানে ডায়ারের কী ভূমিকা ছিল, এবং তাই জন্য এটা হান্টার কমিটি তৈরি করা হয়েছিল এবং এর নাম যেটা দেওয়া হয়েছিল, এটার এক্স্যাক্ট যেটা নাম হচ্ছে ডিসঅর্ডার্স এনকোয়ারি কমিটি। তো এই ডিসঅর্ডার্স এনকোয়ারি কমিটি থেকে আমরা বুঝতেই পারছি এটা এক্স্যাক্টলি তৈরি করা হয়েছিল যে এই হান্টার কমিটি এক্স্যাক্টলি তৈরি করা হয়েছিল যে জেনারেল যে ডায়ার ছিল তিনি যে পরিমাণে শক্তি ব্যবহার করেছিল এবং তার জন্য ইনকোয়ারি করার জন্য। তো এই কমিটিতে না 3 জন ইন্ডিয়ানস ছিলেন, 3 ইন্ডিয়ানস ওয়্যার পার্ট অফ ইট। তো 3 জনের মধ্যে ছিলেন হচ্ছে প্রথম স্যার চিমানলাল, হারিলাল, স্টিভল্যাড। দ্বিতীয়জন ছিলেন পণ্ডিত জগৎ নারায়ণ আর সর্দার সুলতান আহমদ খাঁ। এরা 3 জন ভারতীয়, এরা কিন্তু হান্টার কমিশনের সদস্য ছিলেন। তো হান্টার কমিশন যখন ডায়ারকে নিজেদের সামনে ডাকলেন, ডায়ারের কোনোভাবে কোনো গিল্ট বা কোনো আফসোসই ছিল না, কারণ তিনি একটা স্টেটমেন্ট সেখানে ইউজ করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে আই থিঙ্ক ইট কোয়াইট পসিবল দ্যাট আই কুড হ্যাভ ডিসপার্সড দ্য ক্রাউড উইদাউট ফায়ারিং বাট দে উড হ্যাভ কাম ব্যাক এগেন অ্যান্ড লাভড। তো কোনোভাবেই তার কোনো অনুতাপ ছিল না। তো এই এনকোয়ারি কমিটির ফলে ডায়ারের যে কার্যকলাপ ছিল সেটাকে তারা ক্রিটিসাইজ করে, অযৌক্তিক বলে, কিন্তু ডায়ারকে কোনোভাবে কোনো গুরুতর শাস্তি আরোপ করা হয়নি, কোনোভাবে কোনো গুরুতর যে শাস্তি দেওয়া হয়নি। কিন্তু এখানে একটা জিনিস এটা ইম্পর্ট্যান্ট জানতে হবে যে এর আগেই কি হয়েছিল, ডায়ারের এগেনস্টে একটা আর্মি নিজের কাউন্সিলে একটা কন্ডেম করেছিল, মানে
আর্মি নিজের ডায়ারের কার্যকলাপটাকে কন্ডেম করেছিল এবং সেখানে আর্মি একটা নিজেদের প্রসিডিংস শুরু করে, নিজেরা হান্টার কমিশন যে প্রসিডিং শুরু করে বা হান্টার কমিটি যে প্রসিডিং শুরু করবে ডায়ারের বিরুদ্ধে, যে ডায়ারের অযৌক্তিক কার্যকলাপের বিরুদ্ধে, তার আগেই ব্রিটিশ গভর্নমেন্ট কী করেছিল, ইনডেমনিটি অ্যাক্ট ব্যবহার করেছিল। ঠিক আছে, ইনডেমনিটি অ্যাক্ট ব্যবহার করা হয় তাদের যে অফিসার তাদেরকে প্রোটেকশন করার জন্য। তো এটাকে না, এই ইনডেমনিটি অ্যাক্টে হোয়াইট ওয়াশিং বিলও বলা হয়ে থাকে। এটা জিজ্ঞেস করতে পারে হোয়াইট ওয়াশিং বিল আসলে কোন একটাকে, ইনডেমনিটি অ্যাক্টকে বলা হয়ে থাকে। এর উদ্দেশ্যই ছিল কি, এটা মতিলাল নেহেরু এটাকে এবং অন্যরা এটাকে খুব সিভিয়ারলি ক্রিটিসাইজ করেছিল, সমালোচনা করেছিল, যেখানে শুধুমাত্র একটা ব্যবহার করে জেনারেল ডায়ারকে যে ডায়ার যে কাজ করেছে সেটাকে কোনোভাবে রিকগনাইজ করে না করে, তাকে কোনো গুরুতর শাস্তি না দিয়ে তাকে সেভাবে আমরা বলতে পারি ছেড়ে দেওয়া হলো। তো ডায়ারকে ছেড়ে দেওয়া হয়, তিনি ইংল্যান্ডে চলে যান, তাকে ইংল্যান্ডে ডেকে নেওয়া হয় এবং তার বিরুদ্ধে একটা লিগ্যাল অ্যাকশন শুরু করা, কিন্তু তেমন কোনো গুরুতর শাস্তি হয়নি। তো এই রেসপেক্টে কিছুজন স্টেটমেন্ট দিয়েছিল, সেগুলো আসতে পারে স্টেটমেন্ট হিসেবে, যেমন চার্চিল বলেছিল এটা মন্ট্রেস, অর্থাৎ রাক্ষসের মতো কার্যকলাপ এরকম। যে এর আগে যে ফর্মার ব্রিটিশের প্রাইম মিনিস্টার ছিলেন এইচ.এইচ. এক্সকুয়েট, যিনি ফর্মার পিএম অফ ব্রিটেন, অর্থাৎ ব্রিটেনের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, তিনিও একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। যে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট আউটরেজ ইন দ্য হোল অফ আওয়ার হিস্ট্রি। এর বিরুদ্ধে তেমন কোনো কঠোর শাস্তি বা কঠোর কোনো অ্যাকশান নেওয়া হয়নি, তাকে ইংল্যান্ডে ডেকে নেওয়া হয় এবং যেখানে লিগ্যাল অ্যাকশান শুরু করা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেই সময় যারা ব্রিটিশার্সরা ছিল বা ইংল্যান্ডের লোক ছিল, তারা কিন্তু ডায়ারের জন্য তাদের সহানুভূতি ছিল, কারণ মর্নিং পোস্ট যে নিউজ পেপার ছিল তারা ডায়ারের জন্য ফান্ড রেজড করে। সাম অফ 2600 পাউন্ড। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ একটা জাতি, এটা এথনিক গ্রুপ মানে ব্রিটিশার্সরা, এবং সেখানকার লন্ডনের যে মানুষরা কোনোভাবেই সহানুভূতি, তাদের মধ্যে কোনো সহানুভূতি ছিল না যে নির্মম হত্যাকাণ্ড হয়েছিল ভারতীয়দের বা জালিয়ানওয়ালাবাগের মানুষদের উপর। আর সবথেকে যেটা প্যাথেটিক, যে এই যে 26,000 পাউন্ডে যে টাকা মর্নিং পোস্ট গ্যাদার করেছিল বা তুলেছিল, তার মধ্যে সবথেকে বেশি ডোনেশন ছিল রুডিয়ার্ড কিপলিংয়ের, যিনি তার ফেমাস কবিতা ইফের জন্য পরিচিত। তিনি সবথেকে বেশি পরিমাণে কন্ট্রিবিউট করেছেন। আর একটা সবথেকে মানে স্ট্রেঞ্জ ছিল যে সেই সময় যে গোল্ডেন টেম্পল অর্থাৎ স্বর্ণ মন্দিরের যে পুরোহিত আমরা বলতে পারি, আডুর সিং, তিনি বলেছিলেন যে ডায়ার হচ্ছে ট্রু শিখ, সত্যিকারের একজন শিখ। এটা একটা অদ্ভুত ছিল এবং এর ফলে কী হয়, তখন পাঞ্জাবে যারা ছিল তারা তাকে ক্রিটিসাইজ করে, সমালোচিত করে এবং প্রথমবারের জন্য তারা মনে করে যে পাঞ্জাবের যে এই ব্যবস্থাটা রয়েছে, অর্থাৎ অমৃতসরে যে শ্রী দরবার সাহিব রয়েছে বা এই পুরো স্বর্ণ মন্দিরের যে ব্যবস্থা আছে সেটাকে রিফর্ম করতে হবে। তাই জন্য এরপরে আমরা দেখি, এর পরে গুরুদ্বারা রিফর্ম মুভমেন্ট শুরু হয়। মানে যেখানে অলরেডি পাঞ্জাবের যে সমস্ত লোক বা কিছু লোক চাইছিল যে গুরুদ্বারাতে রিফর্ম হোক, এটা আরও বেশি জোরদার হয়ে যায় যখন আডুর সিং গোল্ডেন টেম্পলের পুরোহিত বলতে পারে ডায়ারকে বলেন তিনি হচ্ছেন সত্যিকারের একজন শিখ বা ট্রু শিখ। তো আর একটা জিনিস হয়েছিল, কংগ্রেস সেই সময় কী করেছিল, কংগ্রেস নিজেরাও একটা কমিটি ফর্ম করে, সেই একটা নন অফিসিয়াল কমিটি আমরা বলতে পারি। সেই কমিটির সদস্য যারা ছিল, মতিলাল নেহেরু ছিল, গান্ধী ছিল, সি.আর. দাস ছিল,
আব্বাস ত্যাবজি ছিল, এম.আর. জায়াকার ছিল। তো এটা কংগ্রেস একটা ইনফর্মাল কমিটি ফর্ম করে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে যেটা হয়েছিল তার জন্য, এবং এখানে এই মতিলাল নেহরু, গান্ধীজি, সিআর দাস, আব্বাস ত্যাবজি, জি.আর. জায়কার ছিল, তারা কন্ডেম করেছিল যে ডায়ারের ইনহিউম্যান যে কাজ ছিল সেটাকে। এবার হচ্ছে রাউলেট অ্যাক্টের প্রভাব কী হলো, সব থেকে ইম্পর্টেন্ট এই প্রভাবে আমাদের মনে রাখতে হবে রেজাল্ট বা এর প্রভাবে সত্যাগ্রহের প্রভাব বা জালিয়ানওয়ালাবাগ ম্যাসেকারের প্রভাব। 1 নম্বর হচ্ছে এরপরে আমরা দেখি এটা না পরবর্তীকালে রিভলিউশনারি অ্যাক্টিভিটিসকে আরও ইন্টেন্সিফাইড করেছিল, অর্থাৎ বিপ্লবী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছিল। আমরা দেখি যে প্রথম যখন এই ঘটনাটা ঘটছে জালিয়ানওয়ালাবাগে, তখন ভগৎ সিং বয়স মাত্র 11 বছর ছিল। তো পরবর্তীকালে তিনি বিপ্লবী কার্যকলাপ শুরু করেন, আমরা দেখেছি তিনি রিভলিউশনারি হয়ে যান। তো তাকে কোনো না কোনোভাবে প্রভাবিত করেছিল, এবং পরবর্তীকালে আমরা এটাও দেখি যে 1940 খ্রিস্টাব্দে মার্চে উধাম সিং একজন মহান বিপ্লবী ছিলেন, যার এক্স্যাক্ট ছিল হচ্ছে রাম মোহাম্মদ সিং আজাদ। তিনি কিন্তু লন্ডনে ক্যাক্সটন হলে গুলি করেন মাইকেলো ডায়ারকে। তাই এই জন্য আমি বলেছিলাম মাইকেলো ডায়ার মানে যিনি গভর্নর ছিল, যিনি কিন্তু যিনি পাঞ্জাবের গভর্নর ছিল, এই যে মাইকেলো ডায়ার, যিনি নির্দেশ দিয়েছিলেন গ্রেপ্তার করার, আর এই ডায়ার ছিলেন যিনি এক্স্যাক্টলি গুলি চালাতে বলেছিলেন। তাই মাইকেলো ডায়ারকে অপশানে দিলে না অনেক সময় কনফিউজ হয়ে যায় কোন ডায়ার। যিনি ক্যাক্সটন হলে উধাম সিং কিন্তু যে গভর্নর, যে এক্স্যাক্টলি অর্ডার দিয়েছিল সৈফুদ্দিন কিচলু সত্যপাল মালকে গ্রেপ্তার করা, তাকে গুলি করেছিলেন। তাই আমরা দেখতে পাচ্ছি এটা কোনো না কোনোভাবে পরবর্তীকালে যারা বিপ্লবী তৈরি হয়েছিল তাদেরকে কোনো না কোনোভাবে ইন্সপায়ার করেছিল। পরবর্তীকালে উধাম সিংকে লন্ডনে 1940 খ্রিস্টাব্দে সেখানে তাকে ফাঁসি দেওয়া হয় এবং was hanged, and 1974 ashes were returned in India. রিটার্ন টু ইন্ডিয়া। তাহলে এটা হচ্ছে প্রভাব। এটা ছাড়াও যদি আমরা অন্য কোনো প্রভাব দেখি, তো প্রথম প্রভাব হচ্ছে আমরা দেখলাম যেটা ভারতীয়দের কাছে একটা সম্পূর্ণভাবে ক্লিয়ার একটা ক্ল্যারিটি দিয়ে দিয়েছিল, একটা ক্লিয়ার একটা ভারতীয়দের একটা ক্লিয়ার একটা ক্ল্যারিটি ছিল যে ব্রিটিশার্সদের বিরুদ্ধে কোনোভাবে কোনো সংবাদ বা কথোপকথনের মাধ্যমে স্বাধীনতা, সেলফ গভর্নমেন্ট এগুলো হবে না, তা আমাদেরকে আন্দোলন করতে হবে, আন্দোলনের পথে এগিয়ে যেতে হবে। এবং পরবর্তীকালে আমরা যখন দেখি নন কোঅপারেশন আর খালিফাত মুভমেন্ট শুরু হয়, সেটার একটা কারণ এটা ছিল গান্ধীজির যে পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছে তার জন্য কিন্তু প্রতিবাদ শুরু হয়েছিল, এবং এটা প্রথমবার গান্ধীজিকে সত্যাগ্রহ কিভাবে ইউজ করতে হবে সেটার জন্য একটা লেসন দেয়, এবং গান্ধীজি প্রথম একটা মাস বেস পায় যে কীভাবে লোকজনকে একত্রিত করে তাদেরকে ব্যবহার করে আমরা এগাতে পারি। আর এটা আমি বলতে ভুলে গেছিলাম যে এই জন্যই গান্ধীজি এরপরে এই সত্যাগ্রহটা যখন দেখছিল যে এত ভায়োলেন্ট হয়ে উঠছে, তখন গান্ধীজি কিন্তু সত্যাগ্রহটাকে উইথড্র করে নেয়। উইথড্র করেছিল 18 এপ্রিল 1990। আর এটাকে তিনি বলেছেন এটা হচ্ছে হিমালয় সমান ভুল, হিমালয়ান ব্লান্ডার। তাহলে এটা জিজ্ঞেস করা গান্ধীজি কোনটাকে হিমালয়ান সম ভুল বা হিমালয়ান ব্লান্ডার বলেছেন, এটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ তার যে রাউলেট সত্যাগ্রহকে, রাউলেট সত্যাগ্রহ। এবং এরপরে আমরা দেখি গান্ধীজি পরবর্তীকালে নন কোঅপারেশন মুভমেন্ট, খালিফত মুভমেন্ট করেন, যেখানে তার এই কীভাবে আন্দোলন করতে হবে সেটা কিন্তু প্রথম যে মাস বেস শুরু হয় রাউলেট সত্যাগ্রহের হাত থেকে। তো রাউলেট সত্যাগ্রহ খুব ইম্পর্টেন্ট, কারণ এটা গান্ধীজির প্রথম মাস মুভমেন্ট, খুব ইম্পর্টেন্ট কারণ এটা ভারতের ইতিহাসের পুরো মোড় ঘুরিয়ে দেয়। এবং এরপরে আমরা দেখি প্রথম ভারতীয়রা কীভাবে একটা মাস মুভমেন্ট বা জন আন্দোলন তৈরি করতে হবে এফেক্টিভলি, সেটা করতে শুরু করে এর পরবর্তীকালে। তো
তো রাউলেট একবার রাউলেট সত্যাগ্রহ এবং জালিয়ানওয়ালাবাগ ম্যাসক্যার একটা ডিটেলড অ্যানালাইসিস ছিল। আশা করি এটা পড়লে, এইটা ভিডিওটা দেখলে তোমাদের কোনো মানে এমসিকিউ বেসড কোনো কোয়েশ্চেন বা কোনো যদি কোনো ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকে সেটা অ্যান্সার দিতে কোনো অসুবিধা হবে না। যেমন আমি একটা কোয়েশ্চেন ডিসকাস করি তোমাদের সাথে। এটা ইউপিএসসির এসেছিলো প্রিলিমিনারি এক্সাম 2015-এ, যেটা ছিল রাউলেট সত্যাগ্রহের প্রসঙ্গে নিচের কোন বিবৃতিটি সঠিক। তো 3টে অপশান ছিল, যেমন রাউলেট আইন রাজদ্রোহ কমিটির সুপারিশের ভিত্তিতে তৈরি হয়েছিল। হ্যাঁ, একদম ঠিক, আমরা দেখেইছি যে রাউলেট কমিটি তৈরি হয়েছিল। সিডনি রাউলেট যে চেয়ারম্যান ছিল, আর এটার নাম ছিল সেডিশন কমিটি। সেডিশন মানে রাষ্ট্রদ্রোহ কমিটি। তাহলে প্রথম অপশানটা ঠিক। দ্বিতীয় অপশানটা ছিল রাউলেট সত্যাগ্রহ গান্ধীজি হোম রুলকে কাজে লাগানোর চেষ্টা করেছিলেন। আমি এটা অলরেডি কভার করেছি। হ্যাঁ, গান্ধীজিকে হোম রুলকে কাজে লাগানোর চেষ্টা করেছিল। এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে আমি বললাম এটা গান্ধীজির প্রথম মাস মুভমেন্ট ছিল। এর আগে গান্ধীজি কোনো মাস মুভমেন্ট করেনি। চম্পারণ, কেদার, আহমেদাবাদের লোকাল মুভমেন্ট ছিল। গান্ধীজি তেমন কোনো পাওয়ার মাস বেস ছিল না। তাই গান্ধীজি সেই সময় হোম রুল লীগ থেকে সদস্য নিয়েছিল, কংগ্রেস, প্যান ইসলামিস্টদের থেকে সদস্য নিয়েছিল। তাহলে 3 নম্বর স্টেটমেন্টটাও ঠিক। এই 2 নম্বর স্টেটমেন্ট যে রাউলেট সত্যাগ্রহে গান্ধীজি হোম রুল লীগকে কাজে লাগিয়েছে, এটাও ঠিক। আর 3 নম্বর ছিল সাইমন কমিশনের আগমনের বিরুদ্ধে বিক্ষোভ রাউলেট সত্যাগ্রহের সাথে মিলে যায়। না, সাইমন কমিশন অনেক দেরিতে 1927, আর এটা হয়েছে 1919 খ্রিস্টাব্দে। তাই এই থার্ডটা আমরা যদি নাও জানতাম, শুধুমাত্র আমরা যদি সময়টা কোনোভাবে মনে রাখতাম, এটা 1919 আর সাইমন কমিশন 1927, তাহলেই আমি এটা ক্যান্সেল করতে পারতাম। আর এখানে যদি আমি অপশান 3 ক্যান্সেল করতাম, যে অপশানগুলো দেওয়া ছিল সেখান থেকে আমি অপশান বি, যেটা 1 আর 2 ঠিক পেয়ে যেতাম। তাহলে আমি দেখলাম যে এখান থেকে যেটা আমি তোমাদের কাছে কভার করলাম, সেখান থেকে আমরা ইউপিএসসি কোশ্চেন পাচ্ছি। এত ডিটেলস আমি কভার করেছি, হোম রুল লীগ, আইএনসি, প্যান ইসলামিস্ট, আমার যেইটুখানি মনে আছে আমি সেইটুখানি পুরোপুরি কভার করার চেষ্টা করেছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।